২৮ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই এক ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়, যা পুরো অঞ্চলকে একটা নতুন সংকটের দিকে ঠেলে দেয়। আজকে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা ঘটল আর পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। তো চলুন একটু পেছনে ফিরে যাই। সবকিছুর শুরু কিন্তু ওই দিনটাতেই, যখন তেহরানের উপর অতর্কিত হামলা চালানো হলো। আর এই একটা ঘটনাই মধ্যপ্রাচ্যে একটা নতুন আর খুবই বিপজ্জনক অধ্যায়ের সূচনা করে দিল। ব্যাপারটা অনেকটা ডোমিনো পড়ার মতো। প্রথমে একটা আক্রমণ, তারপর সেটার জবাবে পাল্টা আক্রমণ, আর দেখতে দেখতেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল সংঘাত। আমরা ধাপে ধাপে ঠিক এই ক্রমটাই বিশ্লেষণ করব। এই যে পুরো ঘটনাটা, এটাকে ঠিকমতো বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। এই অধ্যায়গুলো আমাদের এই জটিল পরিস্থিতিকে সহজভাবে বুঝতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম ঘটনাটা দিয়ে, মানে প্রথম ডমিনোটা, যেটা পুরো সংকটটাকে শুরু করে দিল, ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই হামলাগুলো কিন্তু কোনো সাধারণ হামলা ছিল না। এগুলো ছিল খুবই টার্গেটেড, আর এর তাৎপর্য ছিল অনেক। শুধু তেহরানে হামলা করে কিন্তু শেষ হয়নি। হামলাগুলো হয়েছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসের খুব কাছে। তার উপর ইসরায়েল দাবি করে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর কমান্ডার মোহাম্মদ পাকপুরের মতো একজন হাই প্রোফাইল ব্যক্তিকে তারা হত্যা করেছে। বোঝাই যাচ্ছে এটা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তো একটা অ্যাকশনের পর তো রিঅ্যাকশন হবেই, তাই না? চলুন দেখি ইরান কিভাবে এর জবাব দিল, আর তাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ালো। ইরান কিন্তু জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি। বলা যায় এটা ছিল তাদের দিক থেকে একটা বিরাট শক্তি প্রদর্শন। ইসরায়েলের সামরিক বাহিনী যখনই ইরানের দিক থেকে আসা মিসাইল শনাক্ত করে, প্রায় সাথে সাথেই সারা দেশে সাইরেন বাজতে শুরু করে। ভাবা যায় কি চরম একটা উত্তেজনার মুহূর্ত ছিল সেটা। আর যে কোনো সংঘাতের প্রথম শিকার হয় সাধারণ মানুষ। এখানেও তার ব্যতিক্রম ছিল না। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থাগুলোর থেকে খুব দ্রুত খবর আসতে শুরু করে যে হাইফা অঞ্চলে মিসাইল হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। তবে সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল এটাই যে এই লড়াইটা কিন্তু শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে আটকে থাকল না, এটা খুব দ্রুতই সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়েছিল। লড়াইয়ের আগুনটা নাটকীয়ভাবে বেড়ে গিয়েছিল, আর প্রায় সাথে সাথেই আশেপাশের দেশগুলো এর মধ্যে জড়িয়ে পড়ে। মানে ইরানের যে প্রতিশোধমূলক হামলাগুলো, সেগুলো শুধু ইসরায়েলকে লক্ষ্য করেছিল না। দেখুন কি অবিশ্বাস্য গতিতে পুরো অঞ্চলটা এই সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ল। আবুধাবি, দুবাই, দোহা, রিয়াদ সব বড় বড় শহর থেকে বিস্ফোরণের খবর আসতে থাকল। এর একটা বড় কারণ হল, এই দেশগুলোতে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে। বাহরাইন তো নিশ্চিতই করে যে তাদের দেশে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা হয়েছে। মিডল ইস্ট আইয়ের এই কথাটা পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। যে শহরগুলোকে ব্যবসা আর নিরাপত্তার কেন্দ্র বলে মনে করা হতো, সেই রিয়াদ, দুবাই, দোহাতে যখন ব্যালিস্টিক মিসাইল এসে পড়ে, তখন কিন্তু সবার মনে একটা ভয় ঢুকে যায়। এই হামলা সেই নিরাপত্তার ধারণাকেই নাড়িয়ে দিয়েছিল। আর এর প্রভাবও ছিল মারাত্মক। আর প্রায় সাথে সাথেই এক এক করে বিমানবন্দর বন্ধ হতে শুরু করল। আকাশপথ পুরো ফাঁকা হয়ে গেল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে দেখা যাচ্ছিল অঞ্চলের আকাশপথ হঠাৎ করেই খালি। অন্যদিকে ইরানের ভেতরে ইন্টারনেট প্রায় বন্ধই করে দেওয়া হলো। কানেক্টিভিটি নেমে এলো মাত্র ৪%। এখন প্রশ্ন হলো, এত কিছু এত দ্রুত কিভাবে সম্ভব হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর পেছনে থাকা প্রযুক্তির মধ্যে। এই সংঘাতে যে অস্ত্রটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, সেটা হলো ব্যালিস্টিক মিসাইল। সহজ করে বললে, এটা একটা রকেট চালিত অস্ত্র, যেটা শুরুর দিকে কন্ট্রোল করা গেলেও পরের লম্বা রাস্তাটা এটা মাধ্যাকর্ষণের টানেই যায়। আর এর গতি আর দূরপাল্লার ক্ষমতার জন্যই এটা এত বিধ্বংসী। এই টেবিলটা ইরানের মিসাইল ক্ষমতার একটা ছোট ঝলক মাত্র। মধ্যপ্রাচ্যে তাদের মিসাইলের ভাণ্ডার কিন্তু সবচেয়ে বড়। এখানে দেখুন, ফাত্তাহ 1-এর মতো হাইপারসনিক মিসাইল আছে, যেটা শব্দের চেয়ে প্রায় 15 গুণ বেশি গতিতে চলতে পারে। আবার কাসেম বাসিরের মতো মিসাইলও আছে, যেটাকে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য জিপিএসের ওপর নির্ভর করতে হয় না। এই প্রযুক্তিগুলোই ইরানের সামরিক শক্তিকে একটা অন্য মাত্রা দিয়েছে। যে কোনো বড় ঘটনার পর দুই পক্ষই নিজেদের কাজের পক্ষে যুক্তি দেয়। তো চলুন এবার সেটাই দেখা যাক, কে কি বলেছিল এই হামলাগুলোর পেছনে। মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে বলা হলো, এটা একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা অনুযায়ী আমেরিকানদের রক্ষা করার জন্য ইরান থেকে আসা আসন্ন হুমকি দূর করাটাই ছিল মূল উদ্দেশ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষ্য অনেকটা একই রকম ছিল, তবে সাথে আরেকটা দিকও ছিল।
তিনি বলেছেন এটা ছিল একটা অস্তিত্বের সংকট দূর করার চেষ্টা এবং একই সাথে ইরানের সাহসী মানুষদের জন্য একটা সুযোগ তৈরি করা যাতে তারা নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে। দুই পক্ষের বয়ান যদি পাশাপাশি রাখি তাহলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে আমেরিকা আর ইসরায়েল বলছে তারা হুমকি দূর করতে আর আত্মরক্ষার জন্য এই কাজ করেছে, আর অন্যদিকে ইরান বলছে এটা তাদের ওপর হওয়া আগ্রাসনের জবাব, নিজেদের বাঁচানোর লড়াই। দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। এই সব কিছুর পর সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যায়, যখন পুরো একটা অঞ্চল এভাবে যুদ্ধের আগুনে জ্বলছে তখন এখান থেকে ফেরার কি কোনো রাস্তা আছে? কূটনীতি কি পারবে এই উত্তেজনা কমাতে, নাকি এই সংঘাত আরও বড় আর বিধ্বংসী কোনো দিকে মন নেবে? এর উত্তর হয়তো সময় বলে দেবে।